অনেকেই আমার কাছে তোমরা জানতে চেয়েছিলে যে দাদা তুমি তোমার ইন্টারভিউর সময় কোন কোন বই পড়াশোনা করেছিলে, কোন কোন বইগুলো তুমি কিনেছিলে, বা কোন কোন বইগুলো তোমাকে একটা নতুন দিশা দেখাতে শুরু করেছিল। এর উত্তরে আমাকে বলতে হয় যে শুধুমাত্র ইন্টারভিউকে লক্ষ্য করেই আমি যে বই কিনেছিলাম এমনটা নয়। আসলে বই কেনাটা আমার একটা অভ্যাসের মধ্যে ছিল। আমি যখন খুব কলেজে যখন পড়তাম তখনও বা ইউনিভার্সিটিতেও যখন পড়তাম তখন আমার ওই ন্যূনতম যেটুকু টাকা থাকতো সেটুকু দিয়েও কিন্তু আমি অনেক সময় বই কিনেছি। সেগুলো বিষয় অর্থাৎ সিলেবাসের বাইরের বেশ কিছু বইপত্র আমি অনেক সময় কিনেছিলাম। তো ইন্টারভিউর ক্ষেত্রে কি হয় না, সেই বইগুলো আমাকে কিন্তু অনেক সময় কি করেছে, সেই সহায়তা করেছে। যেহেতু বাংলা বিষয়ের একটা অনেক গভীরে গিয়ে পড়াশোনা করার একটা ইচ্ছা আমার বরাবরই ছিল, সে কারণের জন্য আমি যেগুলো সমালোচনামূলক মূলক বই, সেই বইগুলোকে আমি ভীষণভাবে কিনতাম এবং সেগুলো পড়তাম। তোমরা প্রত্যেকেই সেই বইগুলো মোটামুটি দেখেছো, জানো। আমি সেই ধরনের বইগুলোই কয়েকটা তোমাদেরকে রেফারেন্স হিসেবে বলতে পারি। যেমন আমার যেহেতু মধ্যযুগ বাংলা সাহিত্যের মানে মধ্যযুগের বাংলা সাহিত্য এটা স্পেশাল পেপার ছিল, সে কারণের জন্য আমি ওই স্পেশাল পেপারের যে টেক্সট বুকগুলো থাকে সেই টেক্সটগুলো তো অবশ্যই পড়েছিলাম। টেক্সটগুলোর যে রেফারেন্স বুক থাকে সেই রেফারেন্স বুকগুলোও পড়েছিলাম। শুধু তাই নয়, আলাদা করে বেশ কিছু সমালোচনামূলক গ্রন্থ আমি এগুলো একটু ফলো করেছিলাম। সেগুলো তোমাদের সাথে আমি ছবি আকারে প্রকাশ করে দেখিয়ে দিচ্ছি বইগুলো। যেহেতু আমার স্পেশাল পেপার মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল, তাই প্রথমত ইন্টারভিউর ক্ষেত্রে এবং আমার যেহেতু 11-12-এর পোস্ট ছিল, সে কারণের জন্য আমি এই বাংলা সাহিত্যের মধ্যযুগের বাংলা সাহিত্যটাকে মূলত বেশি করে দেখার চেষ্টা করেছিলাম। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমার সাহিত্যের ইতিহাসটাকেও আমি আরো রপ্ত করার চেষ্টা করেছি, একই সঙ্গে ব্যাকরণ বা বাংলা ভাষা বিজ্ঞানটাকেও রপ্ত করার চেষ্টা করেছিলাম। তার সঙ্গে বিএড ওরিয়েন্টেড বা আমার যে বাংলা সাবজেক্টের যে মেথড পেপার আছে সেটাকেও কিন্তু পড়ে গিয়েছিলাম, বা আমি আমার খাতায় একটা স্টাডি ম্যাটেরিয়াল ছোট ছোট করে লিখে নিয়েছিলাম। মধ্যযুগের বাংলা সাহিত্যের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমাকে যে বইটা একটা অন্যতম মাত্রা দিয়েছিল সেটা হচ্ছে এইটা, বাংলা সাহিত্যে মধ্যযুগ নারীবাদী পাঠ। এটা অপু দাসের লেখা বই, একটা অসাধারণ বই। এবং এই বইটি আমাকে মধ্যযুগের বাংলা সাহিত্যে যে সমস্ত নারীরা আছে সেই সমস্ত নারীদের যে ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ, সেই ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদ সম্পর্কে কিন্তু আমাকে একটা অনেক গভীরে নিয়ে যেতে সুযোগ করেছিল। তারপরের এই বইটা আছে যে বাংলা প্রাকাধুনিক বাংলা সাহিত্য পরিপ্রশ্ন এবং পুনর্বিবেচনা, সনত কুমার নস্কর স্যারের। এই স্যারকে আমার ভীষণ ভালো লাগে, সনত কুমার বাবুকে। ইনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তো ইনি বেশ কিছু এই বইটিতে প্রশ্ন তুলে ধরেছেন, যে প্রশ্নগুলো আমাকে একটা অন্য পথ দেখিয়েছে, এবং আমি এই বইটা পড়াশোনা করেছিলাম ইন্টারভিউর জন্য আর কি, বা আগে থেকে আমার কেনা ছিল। একই সঙ্গে শঙ্করী প্রসাদ বসুর লেখা এই যে মধ্যযুগের কবি ও কাব্য, এই বইটিও কিন্তু আমাকে একটা নানাভাবে সমৃদ্ধ করেছে। যেহেতু গৌড়ীয় বৈষ্ণব সাধনা বাংলা সাহিত্যের যারা মধ্যযুগের বাংলা সাহিত্যের স্টুডেন্ট তাদের কাছে একটা অন্যতম মাত্রা নিয়ে আসে, সে কারণের জন্য এবং আমি এটাতে ভীষণ অনুরাগী থাকতাম। তার কারণ হচ্ছে আমার যে বিষয়টা নিয়ে আমার গভীর চর্চা ছিল সেটা হচ্ছে এই গৌড়ীয় বৈষ্ণব সাধনা এবং গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব। তো সে কারণের জন্য আমি স্পেসিফিক ভাবে কি করেছিলাম না, গৌড়ীয় বৈষ্ণব সাধনা হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের এই বইটা কিনেছিলাম, এবং একই সঙ্গে গৌড়ীয় বৈষ্ণবের দর্শন পদ এবং পদকর্তা, তার জন্য আমি ওই জীবেন্দু রায়ের যে বইটা আছে এটা আমি কিনেছিলাম। একইভাবে কিন্তু ওই পুরাতনী সাহিত্য ও সংস্কৃতির বিচিত্র প্রসঙ্গ, অর্থাৎ পুরাতনী সাহিত্য বলতে ওই মধ্যযুগের সাহিত্য কে বোঝানো হয়। তো এইটার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই দুটো বই সনত কুমার বাবু স্যারের, এটা আমি কিন্তু নিয়েছিলাম। একই সঙ্গে বঙ্গে বৈষ্ণব ধর্ম, যেহেতু এই বিষয়টা ষোড়শ শতকে বাংলা সাহিত্যে এই যে বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো তৈরি হচ্ছে সেগুলোর জন্য কিন্তু এই বইটা আমাকে অন্যতম মাত্রা নিয়ে গিয়েছিল। একইভাবে অষ্টাদশ শতাব্দীর একটা অন্যতম বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য। এটা আমি গ্রাজুয়েশনের সময় কিনেছিলাম, এটা গ্রাজুয়েশনের সময় ফলো করেছিলাম। তো এটা যেহেতু গ্রাজুয়েশনের পাঠ্য ছিল, সে কারণের জন্য আমি এই বইটা পড়েছি। চন্দ্রাবতীর জীবন এবং রামায়ণ, যেহেতু রামায়ণ নিয়ে এখানে একটা রামায়ণের বই পাওয়া যাচ্ছে, কীর্তিবাসী পণ্ডিত বিরচিত রামায়ণ, আমি এটাকে ফলো করেছিলাম। এটা টেক্সটটা আছে ভারবি প্রকাশনীর, এটা মূলত টেক্সটটাই আছে এখানে। আর যেহেতু চন্দ্রাবতী বাংলা মধ্যযুগের সাহিত্যে একজন প্রথম নারী লেখিকা, এবং তিনি রামায়ণ নিয়ে লেখালেখি করছেন, আরাকান রাজসভা সম্পর্কে জানার জন্য আমি এই বইটা আমি একটা কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম, যে আমার ভাবনায় লোর চন্দ্রানী ও সতী ময়না, এটা আমি কিনেছিলাম। এটা আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে সীতা থেকে শুরু, এটা নবনীতা দেবী সেনের লেখা। যেহেতু এটা হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যে ওই যে নারীবাদী চিন্তা চেতনাকে আরো একটু বিকশিতভাবে জানার জন্য মূলত এইটা আমাকে একটা হেল্প করেছিল।
এছাড়া আছে যেহেতু পুঁথি নিয়ে আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের যারা ছাত্রছাত্রী থাকে তাদের কাছে পুঁথি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তো পুঁথি গবেষণা সহজপাঠ মীর রেজাউল করিম স্যারের এই বইটা আমি ফলো করেছিলাম। এর সঙ্গে সঙ্গে অনিমা মুখোপাধ্যায়, বইটা আমার কাছে নেই, আমার এক বন্ধুকে আমি দিয়েছি ওই বইটা। অনিমা মুখোপাধ্যায়ের ওই বইটা কিন্তু পুঁথির বইটি কিন্তু আমি পড়াশোনা করেছিলাম। একইভাবে এই কোরাক সাহিত্য পত্রিকা, এটা কি হয় না, এই মঙ্গল কাব্য এবং মঙ্গল চর্চা এটা আমি নিয়েছিলাম এই কারণের জন্যই, তার কারণ যেহেতু মধ্যযুগের আমার কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মঙ্গল কাব্য। কোরাক সাহিত্য পত্রিকা কি করে না, ওরা বেশ কিছু এরকম একটা একটা টপিক ধরে ধরে তারা কিন্তু যেহেতু পত্রিকাগুলো প্রকাশ করে, তাই ইন্টারভিউর ক্ষেত্রে তোমরা কিনতে পারো। বাংলার কীর্তন এবং কীর্তনিয়া হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, এই বইটাও কিন্তু আমি পড়েছিলাম বা আমি কিনেছিলাম, যেহেতু ওই গৌড়ীয় বৈষ্ণব সাধনার সঙ্গে কানেক্টেড আছে বাংলার কীর্তন এবং কীর্তনিয়া। এবং প্রসঙ্গতভাবে আমাকে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনে প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন কিন্তু আমাকে এই কীর্তন এবং কীর্তনিয়া থেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিল। ফলত যেটা অনেকেই মধ্যযুগের বাংলা সাহিত্যের যারা পড়াশোনা করে তারা কিন্তু অনেকেই এই কীর্তন এবং কীর্তনিয়া সম্পর্কে ধারণা খুব কমই রাখে। এছাড়া এখানে আরো একটা বড় কথা আছে যে আমি এই বইটাও পড়েছিলাম, যে বাংলা সাহিত্যে কৃষ্ণ কথার ক্রমবিকাশ সত্যবতী গিরির। তো এই ধরনের বেশ কিছু বইপত্র আমাকে একটা অন্য মাত্রা নিয়ে গিয়েছিল পড়াশোনার ক্ষেত্রে। শুধু বিএড এর মেথড পেপারের ক্ষেত্রে আমি এখানে একটা বই আছে, ওই বাংলা শিক্ষণ পদ্ধতি, সুবিমল মিশ্র এবং সুচিস্মিতা বিশ্বাস, এই বইটাকে আমি একটু দেখে গিয়েছিলাম। ব্যাকরণের ক্ষেত্রে মেনলি বাংলা ভাষা ব্যাকরণের ক্ষেত্রে আমি সুনীত কুমার চট্টোপাধ্যায়ের বইটা মেনলি ফলো করি, এবং একই সঙ্গে সঙ্গে আধুনিক ভাষা তত্ত্ব আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, ইনি বাংলাদেশের একজন লেখক। তো এই দুটো বইকেও আমি অনেক সময় পড়েছি। এছাড়া রামেশ্বর স্যার বইটাও ফলো করেছিলাম। এখানে হয়তো রামেশ্বর স্যার বইটা নেই, অন্য জায়গায় আছে। আচ্ছা, সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমি আরো বেশ কিছু বইপত্র পড়েছিলাম। সেটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, দেবেশ কুমার আচার্য, গোপাল হালদার, তারপর পরেশচন্দ্র ভট্টাচার্য, আম এইরকম আরকি। লিটন দত্ত স্যারের বইটাও দেখেছিলাম। এরকম বেশ কিছু বইপত্র দেখেছিলাম। এছাড়া উপন্যাসে মানে এবার আমার পড়াশোনাটা শুধুমাত্র আমার ওই একটা জায়গায় আটকে থাকে না। পড়াশোনাটাকে আমি যেহেতু একটা অন্যভাবে দেখেছিলাম, তাই এই কারণের জন্য এখানে এই যে কিছু বইপত্র আছে অতি সম্প্রতি, এই বইগুলোকেও আমি আমার ওই সাহিত্য চর্চা করার জন্য বা অনেক সময় নিজের ভালো লাগার জন্য এই সমস্ত বইগুলো মোটামুটি আমি পড়তাম। এই বইটা ভীষণ ইম্পর্টেন্ট, পাঁচমুড়ের পঞ্চানন মঙ্গল, প্রীতম বসু। এটা অনেক সময় জিজ্ঞেস করে যে বর্তমান সময়ে মানে মঙ্গল কাব্যকে কেন্দ্র করে একটা উপন্যাসের নাম, এইটা অনেক সময় জিজ্ঞেস করেছে। এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করছে ধনপতি সিংহল যাত্রা, রামকুমার মুখোপাধ্যায়ের, এই বইটা নিয়েও অনেক সময় ইন্টারভিউতে প্রশ্ন করে আর কি। হ্যাঁ, আবার এই এই যে চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে লেখা উপন্যাস গোরা নামে একটা শৈবাল মিত্রের উপন্যাস আছে, ওটাও জিজ্ঞেস করেন। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু বইপত্র আমি ফলো করেছিলাম। এবার যদি স্পেসিফিক কোনো টপিকের তোমরা বই চাও বা সেই সম্পর্কিত তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আমি অবশ্যই শেয়ার করে দেব। বাংলা সাহিত্যের মধ্যযুগের বাংলা সাহিত্য ছাড়াও যেহেতু উপন্যাস, কবিতা, নাটক এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার পড়াশোনাটাকে আমি একটু বিস্তৃতভাবে নিয়ে গেছিলাম। সে কারণের জন্য এখানে দুটো বইকে আমি বেশ ভালো ফলো করতাম। একটা হচ্ছে বাংলা কাব্য কবিতার কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায়, বাংলা কাব্যের রূপ ও রীতি ক্ষুদিরাম দাস, এই একটা বই আছে যেটা 19 শতককে জানতে ভীষণভাবে সাহায্য করে। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, অর্থাৎ শিবনাথ শাস্ত্রীর, এই বইটা কাজে লাগে। প্রাগাধুনিক বাংলা সাহিত্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের, এই বইটাও ছোট্ট করে অনেক কিছু দেওয়া আছে। এগুলো আমার গ্রাজুয়েশনে দু একটা কেনা বই আর কি মূলত। এগুলো খুব নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু আরেকটা বই দেখানো ছিল যেটা হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারায়। এখানে হয়তো ওই বইটা নেই, এদিকে আছে কোথাও একটা। তো এইরকম কিছু বইপত্র বা উপরেও আমার আর যে পড়ার রুমটা আছে সেখানেও কিন্তু বেশ কিছু বইপত্র রাখা আছে। তো সেখানেও আম এই ধরনের বেশ কিছু বইপত্র আমি ফলো করেছিলাম। যাদের আমি তোমাদের বইগুলোকে কিছুটা হলেও দেখিয়ে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট বই। প্রয়োজন হলে আমি আবারও কিছু বইয়ের নাম বলে দেবো তোমাদেরকে। সেই বইগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো। আমি যেটা করতাম বা আমার পড়াশোনার স্টাডিটা যেটা ছিল, এই যে উপরের তাকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা দেখতে পাচ্ছ, এই উপরের তাকটাতে, এখানটাতে মূলত উপন্যাসের বইগুলো আছে। আমি যে তোমাদেরকে উপন্যাসের সিরিজগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? আসলে উপন্যাসটাকে আমি ভীষণভাবে ভালোবাসতাম পড়তে।
তো ওই কারণের জন্য যেহেতু কথা সাহিত্য, গল্প, কবিতা এগুলোর প্রতি আমার একটা ভীষণ ঝোঁক ছিল ছোটবেলা থেকে, সে কারণের জন্য আমি এগুলো নিজের ভালোবাসার তাগিদেই একটা সময় কিনেছিলাম। টাকা পয়সা যখন টিউশন পড়িয়ে, তারপর হচ্ছে বাড়িতে থেকে যখন দিত সেই টাকা জমিয়ে এরকম করে আমি অনেক কিছু বইপত্র কিনেছি, যে বইপত্রগুলো আমাকে কি করেছিল না, ওই পড়াশোনা চর্চাটার ভিতরে কিন্তু রাখার চেষ্টা করেছিল। তো তোমাদেরকেও আমার এটাই বলার উদ্দেশ্য যে ইন্টারভিউ যেরকম হচ্ছে হোক, ইন্টারভিউ নিয়ে প্রশ্ন নেই, তার কারণ এত কম সময়ে এত কিছু পড়তে যাওয়ার দরকারও নেই। কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের যে যতটুকু হয়তো টাকা পয়সা পাও বা যতটুকু জোগাড় করতে পারো সেই টাকা দিয়ে একটু বই কেনো। যদি বই না কিনতে পারো তাহলে আলটিমেটলি কিছু পিডিএফ সংগ্রহ করো, সেগুলো দিয়েও পড়ো। কিন্তু আমি যেমন ব্যক্তিগতভাবে অনেক পিডিএফ করেছি, যেমন বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ ভট্টাচার্যের বইটা আমি পিডিএফেই পড়েছি। 600 সাড়ে 600 পাতার বই পিডিএফে পড়েছি। প্রথম পিডিএফে পড়েছিলাম কাগজের তোমার কাগজের বউ বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, এটাও আমি পিডিএফেই পড়েছি। আমি ম্যাক্সিমাম হুমায়ুন আহমেদের লেখা যে উপন্যাসগুলো আছে সেগুলো সব আমি পিডিএফেই পড়েছি। তো সব বই তো আর আমাদের কাছে কালেকশনে আনা সম্ভব নয়, অনেক অনেক সময় আমাদেরকে পিডিএফেও পড়তে হয়। তো সে কারণের জন্য আমি বলবো যে তোমরা নিজেদেরকে যদি এইরকম মানে সাহিত্যের ভিতরে যদি গভীরে প্রবেশ করতে হয় এবং সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিজের জীবনকে সমৃদ্ধ করতে হয়, তাহলে কিন্তু তোমাকে গভীরে গিয়ে একটু পড়তে হবে এবং তোমাকে পিডিএফ পড়তে হবে, অন্যান্য ভাবে সাহিত্য চর্চার মধ্যে থাকতে হবে। এইটা করো, তাহলে অবশ্যই দেখবে তোমরা অনেক বেশি উপকৃত হবে। প্রত্যেকে ভালো থেকো।